নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখে নেব। তো যদি দেখেন আজকের দিনে এই এফআইআই এরা সামান্য পরিমাণে শেয়ার বিক্রি করেছে। এরা আজকে টোটাল এই 55.58 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং সেখানে ডিআইআই এরা 2492 কোটি টাকা শেয়ার কিনেছে। এরপরে যদি আমেরিকান মার্কেটের কথা বলি, তো বর্তমানে ডাউ জোন্স এটা 0.57% ওপরে ট্রেড করছে এবং যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মুহূর্তে 1.42% ওপরে রয়েছে। তো সামনেই ফেডের মিটিং রয়েছে এবং সেই ফেডের মিটিং থেকে একটা রেট কাট হওয়ার বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি চীন এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হতে পারে। তো এই সমস্ত খবরেই এই যে আমেরিকান মার্কেট সেটা কিন্তু এত ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এবং এই সঙ্গে সঙ্গে যদি দেখেন আমেরিকান মার্কেটের বিভিন্ন যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, যেমন মেটা এটা 2.04% ওপরে রয়েছে। তারপরে মাইক্রোসফট এটা দেখতে পাচ্ছেন 1.65% ওপরে এবং এর সঙ্গে সঙ্গে এনভিডিয়া কর্প এটাও এই মুহূর্তে 1.43% ওপরে রয়েছে। আর ইন্ডিয়ান এডিআর গুলোর কি অবস্থা? ইনফোসিসের এডিআর এটা 1.1% ডাউন, এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.37% উপরে রয়েছে। তারপরে উইপ্রো এডিআর এটা 0.19% ডাউন, আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.13% নিচে রয়েছে। ডক্টর রেড্ডি ল্যাব এটাও প্রায় 0.25% নিচে চলছে এবং যদি যাত্রা অনলাইনের কথা বলি এটা প্রায় 2%-এর কাছাকাছি উপরে রয়েছে। এরপরে চলুন কিছু কোম্পানির কোয়ার্টার টু এর রেজাল্ট নিয়ে ডিটেলসে আলোচনা করা যাক। তো যদি দেখেন আজকে বহু বড় বড় কোম্পানির নাম রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অয়েল রয়েছে, মাঝগাঁও ডক, ইন্ডাস টাওয়ার, পিএনবি হাউসিং রয়েছে। তারপরে আদানি গ্রুপের কিছু কোম্পানি যেমন আদানি এনার্জি সলিউশন এদের নাম্বার রয়েছে। তো চলুন এক এক করে সেই সমস্ত রেজাল্ট গুলো আলোচনা করি। তো প্রথম কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তো কোম্পানির রেজাল্ট মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে, কিন্তু স্টকটাতে আজকে ভালো একটা তেজি দেখা গেছে, 3.23% বেড়ে বন্ধ হয়েছে। যদি ভলিউমের দিক থেকে দেখেন এখানেও কিন্তু এই যে ভলিউম সেটা প্রায় ডবল হয়েছে। এর আগের দিন দেখতে পাচ্ছেন এই 85 লাখের মতো শেয়ার ট্রেড হয়েছিল এবং আজকে ট্রেড হয়েছে 1,68,000। মানে মার্কেট মেনেই চলছিল কোম্পানির যে রেজাল্ট সেটা ভালো আসবে। তো চলুন দেখে নিই কোম্পানির রেজাল্ট কেমন এসেছে। কোম্পানির যে স্ট্যান্ডালোন নাম্বার সেটা পড়বো। কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে? এই 2,04,515 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1,96,523 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 2,19,220 কোটি। মানে ইয়ারলি এই যে টোটাল ইনকাম এটা বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি এই যে টোটাল ইনকাম এটা ডাউন হয়েছে। এরপরে যদি প্রফিট বিফোর ট্যাক্সের কথা বলি, তো এটা এসেছে এই 10,065 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 7,404 কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 172 কোটি। তো দেখতে পাচ্ছেন এই যে পিবিটি এটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো এসেছে। আর কোম্পানির নেট প্রফিট কেমন? কোম্পানির নেট প্রফিট এসেছে 7,610 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 5,688 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে এই 180 কোটি। মানে একটা রোবাস্ট পারফরমেন্স এই কোম্পানি দেখিয়েছে এবং এটাও দেখতে পাচ্ছেন মার্কেটের যে অনুমান ছিল সেটাকেও কিন্তু এই কোম্পানি বিট করেছে। তো কোম্পানির রেভিনিউ যেখানে এসেছে এই 7,610 কোটি, মার্কেটের সেখানে অনুমান ছিল এই 6,353 কোটি। তো দেখতে পাচ্ছেন অনুমানের থেকে এটা ভালো। এবং এই যে রেভিনিউ যেটা এসেছে 1.79 লাখ কোটি, সেখানে মার্কেটের অনুমান ছিল এটা আসবে 1.77 লাখ কোটি। তো এখানেও দেখতে পাচ্ছেন মার্কেটের যে অনুমান সেটার থেকে বেশি এসেছে। এবং এই যে এবিটা যেটা মার্কেটের অনুমান ছিল 13,124 কোটি আসবে, সেখানে এবিটা এসেছে 14,583 কোটি। তো দেখতে পাচ্ছেন এমনিও কোম্পানির রেজাল্ট ভালো এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটের অনুমান অনুযায়ীও এই যে রেজাল্ট সেটা যথেষ্ট ভালো এসেছে। এরপরে একটি কোম্পানি চেন্নাই পেট্রো, এইটা দেখতে পাচ্ছেন মার্কেট চলাকালীন রেজাল্ট এসেছিল এবং তারপরে একটা বড় র্যালিও দেখিয়েছে, কিন্তু তারপরে আবার পতনও হয়েছে। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে? তো দেখতে পাচ্ছেন সব ডেটাই ভালো। এই যে সেলস এটা এসেছে 16,327 কোটি, এটা ইয়ারলিও বেশি এবং কোয়ার্টারলিও বেশি। তারপরে এবিটা এটা এসেছে 1,144 কোটি। তো এটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই ভালো। এবং নেট প্রফিট এটা তো আগের কোয়ার্টার এবং আগের বছর সেম কোয়ার্টারে লসে ছিল, তো সেখান থেকে প্রফিটেবল হয়েছে। তো কোম্পানির রেজাল্ট খুবই ভালো। তবে স্টকটা যদি দেখেন এই 6 মাসে প্রায় কিন্তু 24%-এর কাছাকাছি বেড়েও গিয়েছে এবং এই আগস্ট মাসের পর থেকে কিন্তু একটা ভালো র্যালিও দিয়েছে। তো সেই কারণে রেজাল্টের পরে একটা স্পাইক দেখা গেলেও আবার কিন্তু প্রফিট বুকিং এসেছে। তো এই কারণে রেজাল্টের সময় পুরনো যে চার্ট সেটা দেখাও কিন্তু অত্যন্ত জরুরি। এরপরে শেয়ার মার্কেট রিলেটেড ইনফ্রার সঙ্গে যুক্ত একটি কোম্পানি কেফিনটেক, এই কোম্পানিরও রেজাল্ট এসেছে। তো চলুন কোম্পানির রেজাল্ট দেখে নিই। কোম্পানির যদি রেভিনিউ দেখেন এটা এসেছে 309.23 কোটি, যেটা ইয়ার অন ইয়ার 10.25% বেশি এবং কোয়ার্টার অন কোয়ার্টার প্রায় 13% বেশি। এবং যদি প্যাটের কথা বলি বা প্রফিট আফটার ট্যাক্স যেটাকে নেট প্রফিট বলা হয়, সেটা এসেছে 93.31 কোটি। তো ইয়ার অন ইয়ার এটা 4.47% বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার এটা 20.78% বেড়েছে। তো কোম্পানির এই যে ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড সেখানে যে ইনভেস্টর সলিউশন সেখানে কিন্তু এই যে রেভিনিউ সেটা
অনেক বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানি গ্লোবালি নিজেকে এক্সপ্যান্ডও করেছে। তো দেখতে পাচ্ছেন একটা বিদেশি কোম্পানি এই যে অ্যাসেন্ট ফান্ড সার্ভিসেস তার 51% স্টেক কিনেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি 7.5 টাকা ডিভিডেন্ডও দিয়েছে। তবে কোম্পানির এই যে মার্জিন সেখানে কিছুটা প্রেসার দেখা গেছে। এই যে এবিটা মার্জিন এটা 42.6% থেকে কমে হয়েছে 41.07% এবং এটাও দেখতে পাচ্ছেন কোম্পানির যে মূল রেভিনিউ সেটা কিন্তু এই একটা সেক্টরের উপর ডিপেন্ড হয়ে আছে, এই যে ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড বিজনেস। তো কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে? কোম্পানি বলছে তাদের এই যে ডোমেস্টিক মিউচুয়াল ফান্ডের বিজনেস সেটা কিন্তু আরো স্ট্রং পারফরমেন্স দেখাবে এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবালি কোম্পানি তাদের যে বিজনেস সেটাকে এক্সপ্যান্ড করবে এবং কোম্পানি এটাও বলছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ এই যে টেক-লেড ডাইভার্সিফাইড গ্রোথ সেটা কিন্তু দেখা যাবে এবং ওভারঅল দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু পজিটিভ এসেছে। এর পরের কোম্পানি ইন্ডাস টাওয়ার লিমিটেড। তো কোম্পানির রেজাল্ট কেমন এলো? তো দেখে নি এই যে ফিগার গুলো সেগুলো সব মিলিয়নে রয়েছে। তো কোম্পানির টোটাল ইনকাম হয়েছে 8,271 কোটি, যেটার আগের কোয়ার্টার ছিল 8,142 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 7,579 কোটি। তো কোম্পানির রেজাল্ট ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার মোটামুটি ভালোই এসেছে। তারপরে যদি প্রফিট বিফোর ট্যাক্সের কথা বলি, এটা এসেছে 2,478 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 2,333 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 2,980 কোটি। তো এইখানে এই যে পিবিটি এটা ইয়ার অন ইয়ার সামান্য কমেছে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার ভালো। এবং যদি প্রফিটের কথা বলি, এই যে প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার এটা এসেছে 1,839 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 1,736 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 2,223 কোটি। তো এখানেও দেখতে পাচ্ছেন ইয়ারলি কিছুটা ডাউন এবং কোয়ার্টারলি কিছুটা ইমপ্রুভ হয়েছে। এরপরে জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো কোম্পানির রেজাল্ট কেমন? কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 11% বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও কোম্পানির যে রেজাল্ট সেটা ভালো। তারপরে এবিটা এটা ইয়ার অন ইয়ার 24% বেড়েছে, 421 কোটি থেকে বেড়ে হয়েছে 521 কোটি এবং নেট প্রফিট এটা 140 কোটি থেকে বেড়ে হয়েছে 227 কোটি। তো এখানে কিছু অ্যাডজাস্টমেন্টও কিন্তু রয়েছে, তবুও ওভারঅল কোম্পানির রেজাল্ট সেটা ভালো। এরপরের কোম্পানি পিএনবি হাউসিং ফাইন্যান্স লিমিটেড। তো কোম্পানির যদি রেজাল্ট দেখেন, কোম্পানির এই যে টোটাল ইনকাম এটা হয়েছে 2130 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 2081 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 1879 কোটি। তারপর পিবিটি এটা 759 কোটি, যেটার আগের কোয়ার্টারে 687 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 604 কোটি। আর কোম্পানির নেট প্রফিট কিরকম এসেছে? নেট প্রফিট এসেছে 581 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 533 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 469 কোটি। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সব ডেটাগুলো ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালো এসেছে এবং কোম্পানির যে নেট ইন্টারেস্ট ইনকাম এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 14% বেড়ে হয়েছে 765 কোটি, যেটা কোয়ার্টার অন কোয়ার্টার 0.6% বেশি এবং নেট ইন্টারেস্ট মার্জিন এটা এসেছে 3.67%। এটা যদি দেখেন ইয়ার অন ইয়ার 3.6% ডাউন হয়েছে। তারপরে যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এটা ইয়ার অন ইয়ার 12.3% বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার এটাও 2.2% বেড়েছে। তারপরে যদি এনপি এর কথা বলি, তো এটা এসেছে 1.04%, যেটার আগে ছিল 1.06%। তো এই যে এনপিএ এটাও ইমপ্রুভ হয়েছে। এরপরে আদানি গ্রুপের কোম্পানি আদানি এনার্জি সলিউশন লিমিটেড। তো কোম্পানির রেজাল্ট কেমন এলো? এই যে রেভিনিউ এটা তো ইয়ার অন ইয়ার 7% বেড়েছে, 6,184 কোটি থেকে বেড়েছে 6,596 কোটি, কিন্তু নেট প্রফিট এটা কিন্তু পড়ে গেছে ইয়ার অন ইয়ার দেখতে পাচ্ছেন 21% ডাউন, এই 773 কোটি থেকে পড়ে হয়েছে 557 কোটি, কিন্তু এটা কোয়ার্টারলি সামান্য বেড়েছে। তো ওভারঅল কোম্পানির একটা মিক্স রেজাল্ট এসেছে। এই সেলস সামান্য বেড়েছে কিন্তু এই নেট প্রফিট এটা কিন্তু অনেকটাই পড়ে গেছে। আর এরপরে ফুটওয়্যার সেগমেন্টে কাজ করে একটি কোম্পানি বাটা ইন্ডিয়া লিমিটেড। কোম্পানির যদি রেজাল্ট দেখেন খুবই খারাপ রেজাল্ট, এই সেলস ইয়ার অন ইয়ার 4% পড়েছে, এই 837 কোটি থেকে পড়েছে 801 কোটি এবং এটা কোয়ার্টারলি অনেকটাই ডাউন। তারপরে যদি এবিটার কথা বলি, তো এবিটা এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 17% ডাউন, এই 174 কোটি থেকে পড়েছে 145 কোটি এবং নেট প্রফিট এটা এর আগের বছর সেম কোয়ার্টারে এবং আগের কোয়ার্টারে ছিল 52 কোটি করে, তো যেটা এবার এসেছে 13.9 কোটি। তো কোম্পানির রেজাল্ট দেখতে পাচ্ছেন খুবই খারাপ। আর এরপরে কেমিক্যাল সেক্টরে কাজ করে একটি কোম্পানি এসআরএফ লিমিটেড। তো এই কোম্পানিরও রেজাল্ট এসেছে। তো কোম্পানি কেমন রেজাল্ট পেশ করেছে? কোম্পানি যদি রেজাল্ট দেখেন এটা কিন্তু মোটামুটি ভালো, সেলস ইয়ার অন ইয়ার 6% বেড়েছে। তারপরে এবিটা এটাও দেখতে পাচ্ছেন 44% বেড়েছে, 538 কোটি থেকে বেড়ে হয়েছে 774 কোটি এবং নেট প্রফিট এটা 201 কোটি থেকে বেড়ে হয়েছে 388 কোটি। কিন্তু যদি দেখেন কোয়ার্টারলি এই যে ডেটাগুলো সেগুলো কিন্তু সবই ডাউন হয়েছে এবং মার্কেটের যে অনুমান ছিল তার থেকে কিন্তু খারাপ রেজাল্ট পেশ করেছে। দেখতে পাচ্ছেন কোম্পানি এই যে মার্কেটের এস্টিমেট সেটাকে কিন্তু মিস করে গেছে। তো কোম্পানির রেভিনিউ এসেছে এই 3,640 কোটি, যেখানে মার্কেটের অনুমান ছিল আসবে 3,852 কোটি। তো অনুমানের থেকে 5.5% কম এসেছে এবং নেট প্রফিট যেটা এসেছে 390 কোটি, এইখানে মার্কেটের অনুমান ছিল 454 কোটি। তো এটাও অনেকটা ডাউন এবং এই কোম্পানির যদি রেজাল্ট দেখেন
এই কোম্পানির রেজাল্ট কিন্তু মার্কেট চলাকালীনই এসে গিয়েছিল এবং তারপরে কিছুটা পতনও দেখা গেছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে সিএফও এই রাহুল জৈনজি তিনিও কিন্তু কোম্পানি থেকে স্টেপ ডাউন করতে চলেছেন, মানে কোম্পানি ছেড়ে দেবেন। তো এটা ডিসেম্বর 12 থেকে এফেক্টিভ হবে। তারপরে মার্কেটে নতুন লিস্টেড একটি কোম্পানি কানাডা রোবেকো, তো এই কোম্পানির রেজাল্ট এসেছে। কোম্পানির রেজাল্ট কেমন এলো? তো যদি দেখেন কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 3% বেড়েছে, কিন্তু এই নেট প্রফিট এটা 3% পড়ে গেছে। এই নেট প্রফিট এটা আগে ছিল এই 50 কোটি, তো সেখান থেকে পড়ে হয়েছে 48.7 কোটি এবং সেলস এটা 104 কোটি থেকে বেড়ে হয়েছে 108 কোটি, মানে একদম মিউটেড নাম্বার এই কোম্পানি দেখিয়েছে। তারপরে টাটা গ্রুপের একটি কোম্পানি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড, তো এই কোম্পানিটা টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে থাকে। কোম্পানির রেজাল্ট কেমন এলো? সেলস এটা ইয়ার অন ইয়ার 8% বেড়েছে, 142 কোটি থেকে বেড়ে হয়েছে 154 কোটি। তারপরে এবিটা এটা 8% বেড়েছে এবং যদি নেট প্রফিটের কথা বলি তো এটা 124 কোটি থেকে বেড়ে হয়েছে 148 কোটি। এবং যদি কোয়ার্টারলিও দেখেন, কোয়ার্টারলিও এই রেজাল্ট সামান্য ভালো এসেছে। এরপরে অটো কম্পোনেন্ট সেগমেন্টে কাজ করে একটি কোম্পানি এই সোনাকমস বা সোনা বিএলডব্লিউ প্রিসিশন, এই কোম্পানিও তার রেজাল্ট পেশ করেছে। কোম্পানির রেজাল্ট কেমন এলো? সেলস ইয়ার অন ইয়ার 23% বেড়েছে, 922 কোটি থেকে বেড়ে হয়েছে 1138 কোটি। এটাও কোয়ার্টারলি অনেকটা ইম্প্রুভ হয়েছে। এবিটা এটা ছিল 284 কোটি, এটা ইয়ারলি 13% বেড়েছে এবং কোয়ার্টারলিও অনেকটাই ভালো। এবং নেট প্রফিট এটা 144 কোটি থেকে বেড়ে হয়েছে 170 কোটি, এর আগের কোয়ার্টারে নেট প্রফিট ছিল 122 কোটি। আর এরপরে ডিফেন্স সেক্টরে কাজ করে একটি কোম্পানি মাঝগাঁও শিপ বিল্ডার্স, এই কোম্পানিও তার রেজাল্ট পেশ করলো। তো দেখতে পাচ্ছেন কোম্পানি যে এই Q2 ফাইন্যান্সিয়াল 2026 রেজাল্ট সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং এসেছে। কোম্পানি যদি রেভিনিউ দেখেন এটা এসেছে 2929 কোটি, যেটা ইয়ার অন ইয়ার 6% বেশি এবং কোয়ার্টার অন কোয়ার্টার 11% বেশি। এবং নেট প্রফিট এটা এসেছে এই 749 কোটি, যেটা ইয়ার অন ইয়ার 28% বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার 66% বেড়েছে। ইপিএস দাঁড়িয়েছে এই 18.58, যেটার আগের কোয়ার্টারে ছিল 11.21 এবং এবিটা মার্জিন এটাও কিন্তু হয়েছে 29%, তো এটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। তো কোম্পানির বর্তমানে এই যে ব্যালেন্স শিট সেটা কিন্তু একদম ডেট ফ্রি রয়েছে, মানে ধার নেই। তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে অর্ডার বুক সেটাও যথেষ্ট স্ট্রং এবং কোম্পানি তাদের এই যে মার্জিন সেটাকেও নিয়মিত এক্সপ্যান্ড করে চলেছে। তো এই ডিফেন্স সেক্টরে ভালো ডিমান্ড দেখা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট এই ডিফেন্স সেক্টরে ভালো পুশও দিচ্ছে, তো সেই কারণে কিন্তু এই কোম্পানি ভালোই পারফরমেন্স দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানি আরো একটা ভালো কোয়ার্টার দেখালো এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে মার্জিন সেটাও যথেষ্ট হেলদি রয়েছে এবং কোম্পানির এই যে আর্নিং মোমেন্টাম সেটাও কিন্তু সলিড রয়েছে। তো এই ডিফেন্স সেক্টরে এই মাঝগাঁও ডক এটা কিন্তু নিয়মিত ভালো রেজাল্টই পেশ করছে। আর এরপরে চলুন কিছু নিউজ কভার করা যাক। তো প্রথমেই কভার করবো ভোডাফোন আইডিয়া লিমিটেড। তো যদি দেখেন স্টকটা আজকের দিনে 4.16% বেড়েছে। তো বিজনেস রিলেটেড কোনো খবরের কারণে কিন্তু স্টকটা বাড়েনি, স্টকটা বেড়েছে কারণ এই যে সুপ্রিম কোর্ট রয়েছে তারাই সেন্টার বা কেন্দ্রীয় গভর্নমেন্টকে বলেছে এই এজিআরডি এর যে ব্যাপারটা রয়েছে ভোডাফোন আইডিয়ার সেটাকে রিকনসিডার করতে। তো এই খবরেই ভোডাফোন আইডিয়া স্টকটা আজকে রকেট হয়েছিল। তো কোম্পানির ইনভেস্টররা অনেকেই ভাবছে যে এই যে এজিআর সেটা কিন্তু কিছুটা কমতে পারে। আর দেখুন এর আগের ভিডিওতে ডিটেলসে বলেছি এই এজিআরটি কমলেও এই ভোডাফোন আইডিয়ার কিন্তু সেটা পেমেন্ট করার ক্ষমতা নেই, কারণ এই কোম্পানিটা একটা লস মেকিং কোম্পানি এবং কোম্পানির যে বিজনেস সেটা অত্যন্ত খারাপ চলছে। তো সেই রিলেটেডই আজকে একটা ডেটা সামনে আসছে। তো যদি দেখেন এই যে ট্রাই রয়েছে বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এরা কিন্তু এই যে বিভিন্ন ওয়্যারলেস নেটওয়ার্ক প্রোভাইডার গুলো রয়েছে যেমন এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া, এদের যে ডেটা সেগুলো কিন্তু সামনে রাখে। তো সেরকমই কিছু ডেটা আজকে সামনে আসছে। তো সেপ্টেম্বর মাসের ডেটা সামনে আসছে, যেখানে দেখতে পাচ্ছেন এই রিলায়েন্স জিও এরা প্রায় 32 লাখের উপরে সাবস্ক্রাইবার অ্যাড করেছে। তারপরে বিএসএনএল এরা 5 লাখের উপরে সাবস্ক্রাইবার অ্যাড করেছে। ভারতী এয়ারটেল এরা অ্যাড করেছে প্রায় 4.5 লাখের কাছাকাছি। সেখানে এই যে রিলায়েন্স কম এরা 13খানা সাবস্ক্রাইবার হারিয়েছে। এমটিএনএল এরা সাবস্ক্রাইবার হারিয়েছে 56,928 এবং ভোডাফোন আইডিয়া এরা সাবস্ক্রাইবার হারিয়েছে 7,44,222। মানে এই ভোডাফোন আইডিয়া এই কোম্পানি কিন্তু নিয়মিতই তাদের সাবস্ক্রাইবার হারাচ্ছে। মানে এই কোম্পানি যারা গ্রাহক রয়েছেন তারা নিয়মিতই অন্যান্য যে নেটওয়ার্ক রয়েছে সেখানে পোর্ট করে চলে যাচ্ছে। তো সেইখান থেকেও কিন্তু কোম্পানির যে বিজনেস সেটা আরো খারাপ হচ্ছে। তো মানে বিজনেস লেভেলে এই কোম্পানি উন্নতি করতেই পারছে না, দিন দিন কিন্তু অবনতি দেখা যাচ্ছে। এরপরে কথা হলো ওয়ারে এনার্জিস লিমিটেড। তো স্টকটা আজকের দিনে 1.46% বেড়েছে। তো যদি দেখেন কোম্পানির এই যে 15,840 কোটি শেয়ার সেইগুলো কিন্তু ফ্রি হয়ে গিয়েছে। তো আইপিও আসার পরে যে কোনো কোম্পানিতে একটা লক ইন পিরিয়ড থাকে, মানে বড় বড় ইনভেস্টররা একটা নির্দিষ্ট সময়ের আগে তাদের সমস্ত স্টেক কিন্তু বিক্রি করতে পারে না। তো সেই যে লক ইন পিরিয়ড সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো বর্তমানে এই যে 15,840 কোটি টাকা শেয়ার সেগুলো কিন্তু ট্রেডের জন্য ফ্রি হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ইউএস মার্কেটে এই যে ওয়ারে এনার্জিস রয়েছে এই কোম্পানির বিভিন্ন প্রবলেম হচ্ছে। তো এর আগে এই আমেরিকাতে এই কোম্পানির বিরুদ্ধে কিছু তদন্ত শুরু হয়েছিল যেটা এখনো চলছে। তো সেই সব কারণে এই যে ওয়ারে এনার্জিস রয়েছে এই কোম্পানিটা এই ডোমেস্টিক মার্কেটে তাদের যে বিজনেস সেটা আরো এক্সপ্যান্ড করতে চলেছে। তো এই ইউএস মার্কেটে এদের যেটুকু প্রবলেম হবে সেটুকু কিন্তু এই ডোমেস্টিক মার্কেট থেকে এরা রিকভার করার চেষ্টাও করছে। তো এটা কোম্পানির জন্য যথেষ্ট পজিটিভ ব্যাপার। আর এরপরে কথা বলবো এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। তো এই কোম্পানিটা
বিভিন্ন যে কমোডিটি রয়েছে তাদের যে এক্সচেঞ্জ প্রো সেটা প্রোভাইড করে থাকে। যেমন আমাদের শেয়ার মার্কেটে কেমন রয়েছে, পিএসসি রয়েছে, এনএসসি রয়েছে, তো এখানে বিভিন্ন যে শেয়ার সেগুলো ট্রেড হয়, আর সেখানে এই যে এমসিএক্স রয়েছে এখানে বিভিন্ন যে কমোডিটি সেইগুলোর উপরে ট্রেড করা যায়। তো এই স্টকটা আজকে প্রায় কিন্তু 3.5% কাছাকাছি বেড়েছে। তো কি খবর সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা এই যে ইন্ডেক্স বুলিডেক্স সেটাকে লঞ্চ করেছে, যেখানে এই যে বুলিয়ন তার উপরে কিন্তু ট্রেড করা যাবে। আর এরপরে যদি আদানি গ্রুপের কথা বলি, তো যদি দেখেন আজকে আদানি গ্রুপের বেশিরভাগ স্টকেই কিন্তু কিছুটা হলেও লাল নিশান দেখা গেছে। দেখতে পাচ্ছেন এই আদানি পাওয়ার এটা 2.8% পড়েছে, পোর্টস এটাও সামান্য পড়া, গ্রিন এটাও সামান্য পড়েছে, এন্টারপ্রাইজ প্রায় 0.5% কাছাকাছি পড়েছে, এটিজিএল এটাও প্রায় 0.6% ডাউন, এবং এনডিটিভি এটা সামান্য পড়েছে। তো কি খবর সামনে আসছে, যদি দেখেন এই যে দা ওয়াশিংটন পোস্ট এই যে মিডিয়াটা রয়েছে এরাই আদানি গ্রুপের বিরুদ্ধে কিছু অ্যালিগেশন সামনে রেখেছে। তো সেই অ্যালিগেশনে এলআইসি এর নামও জড়িত রয়েছে। তো এই ওয়াশিংটন পোস্ট এরা কি বলছে, এরা এটাই বলছে ইন্ডিয়া এই আদানি গ্রুপকে সাহায্য করার জন্য এলআইসির মাধ্যমে এতে প্রায় $3.9 বিলিয়ন ফান্ড ইনফ্লো করেছে। তো $3.9 বিলিয়ন মানে ইন্ডিয়ান রুপিতে যদি দেখেন প্রায় কিন্তু 33 থেকে 35 হাজার কোটির কাছাকাছি। তো এরকমই একটা অ্যালিগেশন এই ওয়াশিংটন পোস্ট সামনে রেখেছে। তো তারপরে এলআইসি এরা সেই যে রিপোর্ট সেটাকে কিন্তু ডেনাই করেছে, মানে বলেছে এই খবরটা মিথ্যা, এবং এটাও বলেছে যে এই আদানি গ্রুপে যা কিছু ইনভেস্টমেন্ট করা হয়েছে সব কিন্তু এই যে ইন্টিগ্রিটি রয়েছে বা সততার সঙ্গেই করা হয়েছে। তো এরকম একটা অ্যালিগেশনের কারণে স্টকে আজকে কিছুটা প্রেসার ছিল, এবং এই যে এলআইসি এই শেয়ারটাও কিছুটা সময় এই লাল নিশানে চলে গিয়েছিল, কিন্তু পরে সেখান থেকে রিকভার করে যায় এবং দিনের শেষে প্রায় 1% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটা আজকের দিনে 1.13% ডাউন হয়েছে। তো গতকালই খবর এসে গিয়েছিল যে বিহার এডুকেশনাল বোর্ড এই কোম্পানিটাকে দেয়া 209 কোটি টাকার একটি অর্ডার কিছু কারণের জন্য ক্যান্সেল করেছে। তো যেটাই কোম্পানির জন্য কিছুটা হলেও নেগেটিভ ব্যাপার, সেই কারণে স্টকটাতে আজকে 1.13% ডাউনফল দেখা গেছে। তারপরে সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা আজকের দিনে 2.21% পড়েছে। এই কিছুদিন আগেই স্টকে কিন্তু বড় ডাউনফল দেখা গিয়েছিল। তো এই কোম্পানিতে একটা বড় অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছিল। তো সেসব কারণে কোম্পানির যে রেজাল্ট সেটাও খারাপ হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেভিনিউ সেটাও পড়েছে। যদি দেখেন কোম্পানির এই যে নেট প্রফিট সেটা কিন্তু ইয়ার অন ইয়ার প্রায় 50% পড়ে গিয়েছে, এবং দেখতে পাচ্ছেন কোম্পানির যে এই Q2 এর নাম্বার সেটা কিন্তু খুবই দুর্বল এসেছে। কোম্পানির রেভিনিউ যেটার আগের বছর সেম কোয়ার্টার ছিল 139.5 কোটি, সেটা কমে হয়েছে 113 কোটি। এরপর একটি কোম্পানি এনটিপিসি লিমিটেড, তো এই কোম্পানির জন্য কি খবর সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন এই যে পরাদীপ পোর্ট অথরিটি রয়েছে তাদের সঙ্গে এই কোম্পানিটা একটা মৌ সাইন করেছে। তো কিসের জন্য, এই গ্রিন হাইড্রোজেন ইনিশিয়েটিভস এর জন্য। তো এটা এই কোম্পানির জন্য একটা ছোট খবর ছিল। আর এরপরে যদি গোল্ড এবং সিলভারের কথা বলি, তো এই গোল্ড এবং সিলভারে নিয়মিত কিন্তু পতন দেখা যাচ্ছে। আজকের দিনেও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোল্ড এটা 2.380% ডাউন হয়ে রয়েছে, এবং এই 10 গ্রাম 24 ক্যারেট গোল্ড 1,20,630 টাকাতে চলছে। এবং যদি সিলভারের কথা বলি, তো সিলভারও কিন্তু আজকে ডাউনফল দেখা গেছে 3.3% ডাউন, এবং টাকার হিসেবে যদি দেখেন তাহলে কিন্তু কেজিতে 4,870 টাকা পড়েও গিয়েছে। তো কিছুদিন আগে ভালো র্যালিও দেখতে পাচ্ছিলাম এই যে সিলভার গোল্ড এগুলোতে, কিন্তু দিনে প্রায় 4,000 টাকা 5,000 টাকা এরকম র্যালি দেখা যাচ্ছিল। তো সেই যে র্যালি সেটা কিছুটা থেমেছে, এবং সেরকমই প্রভাব এদের যে ইটিএফ গুলো রয়েছে সেখানেও দেখা যাচ্ছে। যদি গোল্ড ইটিএফ এর কথা বলি, তো যে কোনো একটা গোল্ড ইটিএফ খুলে নেবেন, তো এখানে দেখতে পাবেন এরকম মোটামুটি কিন্তু 7 থেকে 8% পর্যন্ত ডাউনফল দেখা গেছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি এই সিলভার ইটিএফ এর কথা বলি, তো এরকম সিলভার ইটিএফ এও দেখতে পাবেন 22 থেকে 23% ডাউনফল কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো এরকম গোল্ড এবং সিলভার এবং এদের সঙ্গে এই যে ইটিএফ গুলো রয়েছে বা এই সঙ্গে রিলেটেড অন্যান্য যে কোম্পানিগুলো, তাদের জন্য কিন্তু এই যে ফেডের মিটিং সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ দেখুন এই ফেডের মিটিং এ রেট কাট হলে কি হবে, অনেকেই কম ইন্টারেস্টে লোন নিয়ে এই যে গোল্ড সিলভার এইগুলোতে ইনভেস্ট করে। তো এই ফেডের মিটিং এ যদি রেট কাট হয় এবং তারপরেও যদি গোল্ড এবং সিলভার এইখানে রিকভারি না আসে, তাহলে বুঝবেন এই গোল্ড এবং সিলভার এখানে কিন্তু ডাউনফল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মানে রিকভারের সম্ভাবনা শর্ট টার্মে কিন্তু খুবই কম। আর এরপরে ডলার টু আইএনআর, তো ইন্ডিয়ান রুপি এই ডলারের এগেনস্টে আবার কিন্তু 88-র উপরে উঠে গিয়েছে। তো 88.25 কাছে চলছে, এটাও একটা খারাপ সংকেত। এবং যদি ক্রুড অয়েলের কথা বলি, তো এটা কন্ট্রোলের মধ্যেই রয়েছে। ডব্লিউটিআই ক্রুড এটা প্রায় 61.7 কাছে চলছে, এবং ব্রেন ক্রুড এটা 66-র কাছাকাছি চলছে। আর ভিডিও শেষে চলুন আমেরিকান মার্কেট একবার দেখে নিই। তো ডাউ জোন্স এটা এই মুহূর্তে 0.51% ওপরে ট্রেড করছে, এবং নাসডাক কম্পোজাইট তো এটা কিরকম পারফর্ম করছে, তো নাসডাক কম্পোজাইট এটা এই মুহূর্তে 1.61% ওপরে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।